ভাবুন, আপনি এমন এক পৃথিবীতে আছেন যেখানে স্কুল আছে, শিক্ষক আছেন, ছাত্র আছে, কিন্তু কোনো পরীক্ষা নেই, নম্বর নেই, রেজাল্টও নেই। কাউকে জিজ্ঞেস করা হয় না তুমি কত পেয়েছো কিংবা তুমি পাস করেছো কিনা। আজকের দিনে পরীক্ষা আমাদের শিক্ষা জীবনের এতটাই স্বাভাবিক অংশ যে মনে হয় পরীক্ষা যেন মানুষের সঙ্গে শিক্ষার শুরু থেকেই ছিল। কিন্তু ইতিহাস বলছে ব্যাপারটা এত সহজ নয়। পরীক্ষা কোনো একদিন একজন মানুষ বসে আবিষ্কার করেননি। মানুষকে যাচাই করার বিভিন্ন পদ্ধতি ধীরে ধীরে তৈরি হয়েছে, আর তার সঙ্গে বদলেছে শিক্ষা, রাষ্ট্র ও সমাজ। আজকের এই গল্পে আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগে, খুঁজে দেখব কেন মানুষ প্রথম কাউকে পরীক্ষা করতে শুরু করলো, কোথায় গড়ে উঠেছিল সুসংগঠিত পরীক্ষার অন্যতম প্রাচীন রূপ, কিভাবে পরীক্ষা চাকরি ও ক্ষমতার সঙ্গে যুক্ত হলো, আর কিভাবে সেই ধারণা ধীরে ধীরে আধুনিক স্কুল কলেজের পরীক্ষায় এসে পৌঁছালো। গল্পের শুরু শিক্ষা থেকে। মানুষ এখন প্রথম জ্ঞান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম দিতে শুরু করল। তখন কোনো লিখিত পরীক্ষা ছিল না। অভিজ্ঞ মানুষ তরুণদের শেখাতেন শিকার করা, কৃষিকাজ, যুদ্ধ, ধর্মীয় আচার, কারিগরি দক্ষতা কিংবা সামাজিক নিয়ম। একজন শিক্ষার্থী কতটা শিখেছে তা বোঝা হতো তার কাজ দেখে। সে কি ঠিকভাবে শিকার করতে পারে, সে কি কৃষিকাজ জানে, সে কি কোনো যন্ত্র তৈরি করতে পারে, সে কি কোনো গুরু বা শিক্ষকের শেখানো বিষয় মনে রাখতে পারে। অর্থাৎ প্রথম দিকের পরীক্ষা ছিল অনেকটাই বাস্তব কাজের মাধ্যমে দক্ষতা যাচাই। কিন্তু সভ্যতা যত বড় হতে লাগলো, সমস্যা তত বাড়ল। ছোট একটা গ্রামে একজন শিক্ষক কয়েকজন শিক্ষার্থীকে সহজেই চিনতে পারতেন, কিন্তু যখন একটি রাষ্ট্রে হাজার হাজার মানুষ, অসংখ্য প্রশাসনিক কাজ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী তৈরি হলো, তখন শুধু ব্যক্তিগত পরিচয়ের উপর নির্ভর করে যোগ্য মানুষ বেছে নেওয়া কঠিন হয়ে গেল। এখানেই পরীক্ষার ইতিহাসের আসে এক বড় পরিবর্তন। পরীক্ষা ব্যবস্থার ইতিহাসে প্রাচীন চীনের ইম্পেরিয়াল এক্সামিনেশন বা কেজু বিশেষ গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থা মূলত সরকারি কর্মকর্তা বাছাইয়ের সঙ্গে যুক্ত ছিল। সুই রাজবংশের সময় ষষ্ঠ থেকে সপ্তম শতকের প্রাতিষ্ঠানিক রূপ গড়ে ওঠে এবং তারই রাজবংশে এটি আরও নিয়মিত ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর উদ্দেশ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। শুধু বংশ বা পরিচয়ের উপর নয়, জ্ঞান ও পরীক্ষার ফলের উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তা নির্বাচন করা হতো। চীনের বিশাল সাম্রাজ্য চালাতে প্রচুর কর্মকর্তা দরকার ছিল, কিন্তু কে যোগ্য? রাজা যদি শুধু নিজের আত্মীয় বা অভিজাত পরিবারের মানুষকে নিয়োগ করেন, তাহলে প্রশাসন দক্ষতার নিশ্চয়তা থাকবে না। তাই এমন একটি ব্যবস্থা দরকার ছিল যেখানে একজন প্রার্থীকে নির্দিষ্ট জ্ঞান ও দক্ষতার ভিত্তিতে বিচার করা যায়। পরীক্ষা সেই সমস্যার একটি সমাধান হয়ে উঠল। প্রার্থীরা দীর্ঘ সময় পড়াশোনা করত। চীনা ক্লাসিক, বিশেষ করে কনফুসিয়াস গ্রন্থ ছিল পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ। পরীক্ষায় সফল হওয়া মানে শুধু ভালো ছাত্র হওয়া নয়, এটি সামাজিক মর্যাদা এবং সরকারি পদ পাওয়ার পথও খুলে দিতে পারত। ভাবুন, একজন সাধারণ পরিবারের তরুণ বছরের পর বছর পড়াশোনা করছে, তার সামনে একটি পরীক্ষায় সফল হলে তার জীবনের দরজা বদলে যেতে পারে। এই কারণে পরীক্ষা শুধু শিক্ষা ব্যবস্থার অংশ ছিল না, এটি হয়ে উঠেছিল সামাজিক উন্নতির একটি সিঁড়ি। তবে এই ব্যবস্থা পুরোপুরি সমান সুযোগ তৈরি করেছিল এমনটা বলা ঠিক হবে না। প্রস্তুতির জন্য দীর্ঘ সময়, অর্থ এবং শিক্ষকের প্রয়োজন হতো। ফলে দরিদ্র মানুষের জন্য পরীক্ষায় সফল হওয়া অনেক কঠিন ছিল। তারপরও একটি ধারণা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে: যোগ্যতাকে পরীক্ষা করে নির্বাচন করা যায়। এই ধারণাই পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থায় নানা রূপে প্রভাব ফেলেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে: প্রাচীন চীনের সরকারি পরীক্ষা আর আজকের স্কুলের বার্ষিক পরীক্ষা এক জিনিস নয়। চীনের পরীক্ষার প্রধান উদ্দেশ্য ছিল সরকারি কর্মকর্তা নির্বাচন, কিন্তু পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জ্ঞান যাচাই, শ্রেণী নির্ধারণ এবং ডিগ্রি প্রদানের জন্য পরীক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মধ্যযুগীয় ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠতে শুরু করলো শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের প্রয়োজন দেখা দেয়। বোলোনিয়া ও প্যারিসের মতো বিশ্ববিদ্যালয় মধ্যযুগীয় উচ্চশিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বোলোনিয়ার ইতিহাস নিয়ে আধুনিক বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পাঠ্যক্রমেও মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয় জন্ম, শিক্ষাদান পদ্ধতি এবং ফাইনাল এক্সাম ও ডিগ্রির ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে। সেই সময় পরীক্ষা অনেক ক্ষেত্রে আজকের মতো লিখিত প্রশ্নপত্র দিয়ে কয়েক ঘন্টা বসিয়ে দেওয়া হতো না।
বরং মৌখিক বিতর্ক, প্রশ্নোত্তর এবং শিক্ষার্থীর জ্ঞান ব্যাখ্যা করার ক্ষমতা গুরুত্বপূর্ণ ছিল। একজন শিক্ষার্থীকে প্রশ্ন করা হতো, তাকে নিজের জ্ঞান ব্যাখ্যা করতে হতো, যুক্তি দিয়ে উত্তর দিতে হতো। সে শুধু মুখস্থ করেছে নাকি বিষয়টি বুঝেছে তা বোঝার চেষ্টা করা হতো। অর্থাৎ পরীক্ষা তখনও ছিল মূলত তুমি কি জানো এবং তুমি সেটা ব্যাখ্যা করতে পারো কিনা এই প্রশ্নের উত্তর খোঁজা। আজও অনেক বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষা ব্যবহৃত হয়। উদাহরণ হিসাবে বলোনিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান কিছু ইতিহাস কোর্সে মৌখিক পরীক্ষার শিক্ষার্থীরা জ্ঞান, ভাষা, বিশ্লেষণ এবং বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষমতা মূল্যায়ন করা হয়। এখন আসি পরীক্ষার সবচেয়ে পরিচিত রূপ, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় বড় সুবিধা হলো একই ধরনের প্রশ্নের মাধ্যমে অনেক শিক্ষার্থীকে তুলনা করা যায়। শিক্ষক উত্তরপত্র দেখে নম্বর দিতে পারেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীর জ্ঞান যাচাই করা সম্ভব হয়। মুদ্রণ প্রযুক্তির উন্নতি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার বিস্তারের সঙ্গে সঙ্গে লিখিত পরীক্ষা আরও সুবিধাজনক হয়ে ওঠে। বিশেষ করে যখন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে, তখন শিক্ষককে একটি বড় দলের শিক্ষার্থীর জ্ঞান তুলনামূলকভাবে মূল্যায়ন করতে হয়। এখানেই পরীক্ষার সঙ্গে আসে নম্বর। একজন পেল 80, আরেকজন পেল 60, অন্যজন পেল 40। সংখ্যা দিয়ে জ্ঞানকে প্রকাশ করার এই পদ্ধতি প্রশাসনের জন্য সহজ হয়ে গেল। কে উত্তীর্ণ, কে অনুত্তীর্ণ, কে পরবর্তী শ্রেণীতে যাবে, এসব সিদ্ধান্ত নেওয়া সহজ হলো। কিন্তু এর সঙ্গে পরীক্ষার চরিত্র বদলে গেল। পরীক্ষা শুধু জ্ঞান যাচাই থাকলো না, এটি হয়ে উঠল প্রতিযোগিতা। সমাজে যখন শিক্ষা, চাকরি ও সামাজিক মর্যাদার সঙ্গে আরও বেশি যুক্ত হতে লাগলো, তখন পরীক্ষার গুরুত্ব বাড়ল। একটি পরীক্ষার ফল নির্ধারণ করতে পারে আপনি পরবর্তী শ্রেণীতে উঠবেন কিনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কিনা, কোনো চাকরির জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা। চীনের প্রাচীন পরীক্ষায় যেমন সরকারি চাকরির সঙ্গে পরীক্ষার সরকারি সম্পর্ক তৈরি হয়েছিল, আধুনিক পৃথিবীতেও বিভিন্ন দেশে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবহার দেখা যায়। এর ফলে মানুষের মনে একটি ধারণা তৈরি হয়, পরীক্ষায় ভালো ফল সমান ভালো ভবিষ্যৎ। আর এখান থেকে শুরু হয় পরীক্ষাকে ঘিরে চাপ, প্রতিযোগিতা এবং প্রত্যাশা। একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য পড়ছে শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, তার সামনে রয়েছে ভবিষ্যৎ। সে ভাবছে ভালো নম্বর না পেলে কি হবে। এই প্রশ্নই পরীক্ষাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। কিন্তু পরীক্ষা কি সত্যি জ্ঞান মাপে? এখানে গল্পটি আরও আকর্ষণীয়। পরীক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা যাচাই করা, কিন্তু সব ধরনের পরীক্ষা একই বিষয় মাপে না। একটি লিখিত পরীক্ষা হয়তো আপনার মুখস্থ করার ক্ষমতা ভালোভাবে যাচাই করতে পারে, অন্য একটি পরীক্ষা আপনার বিশ্লেষণ ক্ষমতা পরীক্ষা করতে পারে। আবার মৌখিক পরীক্ষা আপনার যুক্তি, ভাষা ও উপস্থাপনা যাচাই করতে পারে। অর্থাৎ পরীক্ষা আসলে একটি মাপার যন্ত্র। কোনো যন্ত্র দিয়ে কি মাপছেন সেটাই আসল বিষয়। একজন মানুষ পরীক্ষায় কম নম্বর পেলেই সে যে জীবনে কম যোগ্য, এমন সিদ্ধান্ত ইতিহাস বা বাস্তবতা সমর্থন করে না। কারণ মানুষের দক্ষতা অনেক ধরনের। কেউ গণিতে ভালো, কেউ ভাষায়, কেউ শিল্পে, কেউ নেতৃত্বে, কেউ হাতে কলমে কাজ করতে দক্ষ। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় শুধু একটি পরীক্ষার ফলের বদলে প্রকল্প, ব্যবহারিক কাজ, মৌখিক উপস্থাপনা, ধারাবাহিক মূল্যায়ন সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করার চেষ্টা দেখা যায়। পরীক্ষা যত গুরুত্বপূর্ণ হয়েছে, ততই এর চাপ বেড়েছে। প্রাচীন চীনের পরীক্ষার্থী থেকে আজকের শিক্ষার্থী একটি বিষয় একই থেকেছে, ব্যর্থতার ভয়। পরীক্ষার ভালো ফল না হলে সামাজিক মর্যাদা, চাকরি বা শিক্ষার সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই আশঙ্কা মানুষকে দীর্ঘ সময় প্রস্তুতি নিতে বাধ্য করেছে। চীনের সাম্রাজ্যিক পরীক্ষার ইতিহাসে এমনও দেখা যায় যে বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিত, কিন্তু খুব অল্প সংখ্যক শেষ পর্যন্ত প্রশাসনিক পদে পৌঁছাতে পারত। আজও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একই বাস্তবতা দেখা যায়। প্রার্থী অনেক, সুযোগ সীমিত। ফলে পরীক্ষা কখনো কখনো জ্ঞান যাচাইয়ের পাশাপাশি ছাঁকনি বা ফিল্টার হিসাবে কাজ করে থাকে। প্রথমে মানুষ বাস্তব কাজ দেখে দক্ষতা যাচাই করত, পরে রাষ্ট্র বড় হলো, তখন কর্মকর্তাদের বাছাইয়ের জন্য সংগঠিত পরীক্ষার দরকার হলো। কিন্তু ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পরীক্ষা মানুষকে মাপার একটি পদ্ধতি, মানুষ নিজে কোনো পরীক্ষার নম্বর নয়। একটি পরীক্ষায় খাতায় হয়তো লেখা থাকে 90 বা 50, কিন্তু সেই সংখ্যার মধ্যে একজন মানুষের সম্পূর্ণ মেধা, সৃজনশীলতা, চরিত্র, অভিজ্ঞতা বা ভবিষ্যৎ সম্ভাবনা ধরা পড়ে না। হাজার বছর আগে পরীক্ষা শুরু হয়েছিল যোগ্যতা যাচাইয়ের প্রয়োজন থেকে। সময়ের সঙ্গে সঙ্গে সেটি উঠেছে শিক্ষা, চাকরি, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে। আজকের পরীক্ষার পদ্ধতি বদলেছে, প্রশ্ন বদলেছে, খাতা বদলেছে,
প্রযুক্তি বদলেছে, কিন্তু সেই প্রাচীন উদ্দেশ্য এখনই একই। মানুষ কি শিখেছে, কি বুঝেছে এবং সেই জ্ঞান কিভাবে কাজে লাগাতে পারে তা বোঝার চেষ্টা করা। আর হয়তো ভবিষ্যতে পরীক্ষাও আবার বদলাবে, কারণ শিক্ষা যেমন স্থির নয়, মানুষকে মূল্যায়ন করার পদ্ধতিও কখনো স্থির থাকে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।